নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় ইউজিসি এনটিএ নেটের পেপার 1 পড়ার স্ট্র্যাটেজি কি হবে এবং সেই সংক্রান্ত বইপত্রই বা কিভাবে আমরা ঠিক করব। প্রথমেই বলি, বিগত কয়েক বছরে জেআরএফ এর কাট অফ ক্রমশ বাড়ছে। এই এত বেশি কাট অফের নম্বর পৌঁছতে হলে আমাদের কিন্তু পেপার 2 এর পাশাপাশি পেপার 1ও খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, যেটা আমরা অনেকেই করি না। এটা খুবই স্বাভাবিক যে পেপার 2তে 200 নম্বর আছে, সেক্ষেত্রে পেপার 1-এ মাত্র 100 নম্বর। সেই জন্য অনেক সময় আমরা পেপার 1টাকে একটুখানি গাফিলতি করি যে হচ্ছে হবে পেপার 1, পেপার 2টার এত বড় সিলেবাস, সেটাকে কভার করি ভালোভাবে, সবই ঠিক আছে। কিন্তু আমাকে যদি জেআরএফ পেতে হয় তাহলে কিন্তু পেপার 1-এও অনেকটা বেশি নম্বর আমাদের তুলতে হবে। তো আমরা সেটা কিভাবে করব? সাধারণভাবে পেপার 1-এর যে সিলেবাস আমরা সবাই জানি, তবু একবার খুব দ্রুত বলে দিচ্ছি যে 10টা ইউনিটে বিভক্ত। প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে প্রশ্ন, অর্থাৎ 5 দুগুণে 10 নাম্বার করে আসার কথা, এরকমই সিলেবাসে লেখা রয়েছে। ইউনিটগুলো কি কি? টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, তারপরে ম্যাথমেটিক্যাল রিজনিং রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে, এবং তারপরে আইসিটি রয়েছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে, এবং সবশেষে হায়ার এডুকেশন। তো এই যে 10টা ইউনিট, এই 10টা ইউনিটকে যে কোনো একটা বই থেকে আমরা এতদিন পড়তাম, এবং তারপরে পেপার 2 এর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে আমরা মোটামুটি করে পেপার 1-এ 60 থেকে 62, 65 তো হবে না, 66, 68 এরকম একটা 70-এর কাছাকাছি নাম্বার আমরা সহজেই তুলে নিতে পারতাম। কিন্তু এই বিগত কয়েকটি নেট পরীক্ষায় দেখা যাচ্ছে যে পেপার 1-এর প্রশ্ন পেপার 2 এর সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। শুধু তাই নয়, এই যে জুন মাসের নেটটা হয়ে গেল, অনেক পরীক্ষার্থী অভিযোগ তুলছে যে সিলেবাসের বাইরে থেকে পেপার 1-এর প্রশ্ন এসছে। কিরকম? যেমন কোনো কোনো সেশনে বলা হচ্ছে যে কোনো বিখ্যাত গায়কের আসল নাম জিজ্ঞাসা করা হয়েছে, বা বিভিন্ন টেলি সিরিয়াল বা ফিল্ম থেকে প্রশ্ন করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স বা এই জাতীয় জিনিস তো সিলেবাসে ছিল না, তাহলে এই জিকে টাইপের প্রশ্ন কেন পেপার 1-এ আসবে? ইউজিসিকে যদি আমরা চ্যালেঞ্জও করি তাতেও আমাদের আখেরে খুব একটা লাভ হবে না, কারণ এই টেলিভিশন বা ফিল্মের ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে ওই যে ইউনিট 4-এ কমিউনিকেশন চ্যাপ্টারটা রয়েছে, সেখানে যে শেষ অংশটা রয়েছে সেখানে কিন্তু মাস মিডিয়ার কথা বলা রয়েছে। তো তার আওতায় সহজেই ফিল্ম এবং টেলিভিশনকে ফেলে দেওয়া যাবে। এইভাবে বিভিন্ন জিনিস ইউজিসি পেপার 1-এ দিচ্ছে, যেগুলো আপাতভাবে মনে হচ্ছে সিলেবাসের বাইরে। যেমন অঙ্কের ক্ষেত্রে সিম্পল এরিথমেটিক করে সবাই চলে যেত, সিলেবাসেও সেরকমই লেখা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এবছরে বেশ কিছু অ্যাডভান্স ম্যাথের প্রবলেম এসছে বিভিন্ন সেশনে। তো এইগুলো তো আপাতভাবে সিলেবাসে ছিল না, তাহলে পরীক্ষার্থীরা কি করবে? আবারও বলছি যে কোনোটাই কিন্তু আউট অফ সিলেবাস নয়। আমরা যদি ম্যাথমেটিক্যাল রিজনিং দেখি, সেখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তার সঙ্গে বলা রয়েছে ইটিসি। এই ইটিসির মধ্যে কিন্তু যাবতীয় জিনিসকে ফেলে দেওয়া যাবে। তাহলে আমরা প্রস্তুতিটা কিভাবে নেব? অধিকাংশ ছাত্রছাত্রী তাহলে ভাবছে যে তাহলে গোটা সিলেবাসটা কভার করে যায় যদি পেপার 1-এ, তাও তো লাভ হচ্ছে না, এমন কিছু জিনিস দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে কোনো না কোনোভাবে ঘুরপথে সিলেবাসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, সেগুলো তো পারবো না। হতাশ হওয়ার কিছু নেই। আমি প্রথমেই বলবো যে দেখো, ইউজিসি নেট পরীক্ষাটা মাধ্যমিক পাশের পরীক্ষা নয় যে এখানে 100% উত্তর ঠিক করার দিকে আমাদের এগোতে হবে। আমাদের জেআরএফ এর কাট অফ অনেক বেশি হচ্ছে, সমস্ত কিছু আমরা যদি তাও ধরে নিই যে 300-র মধ্যে 210, 220-র আশপাশে, অর্থাৎ আমরা 300-র মধ্যে 80% হলে 240 হয়, তা সেই 80%-এরও কম। কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে আমরা দেখব যে 70 থেকে 80%-এর মধ্যে। তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের 100 নম্বর বা 90 নম্বর ঠিক করলে তবেই আমরা জেআরএফ পাবো, এরকম বিষয়টা নেই। এই যে প্রশ্নগুলো নিয়ে আমাদের সমস্যা, আউট অফ সিলেবাস বলে আমরা মনে করছি বা প্রস্তুতির বাইরে, সেই প্রশ্ন কতগুলো হতে পারে? 10 নাম্বার, 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন, 7টা প্রশ্ন, তো তার বাইরে তো নয়। তো সুতরাং আমার যদি 70 তুলতে হয় ফার্স্ট পেপারে, তাহলে কিন্তু আমি 30টা নম্বর অর্থাৎ 15টা প্রশ্ন আমি একদম ছেড়ে দিয়ে আসতে পারি যে আমি 70 পাবো। এবং ফার্স্ট পেপারে যদি আমি 70 পাই এবং পেপার 2-তেও যদি আমি তুল্যমূল্য নম্বর পাই, ধরা যাক 140 যদি আমি পাই, তাহলে কিন্তু আমি মোটামুটি করে 2-1টি ব্যতিক্রম বাদ দিলে
জেআরএফ বা জেআরএফ এর কাছাকাছি পেয়ে যাব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো পাবোই। তো এই জায়গা থেকে আমাদের প্রথমেই কিন্তু নিজের মধ্যে যে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে এই প্রশ্নগুলোর কথা শুনে, বা যারা পরীক্ষা দিয়েছো জুনের, পরীক্ষা ভালো হয়নি, তাদের মনেও একটা মনে হচ্ছে যে দূর, প্রস্তুতি নিয়ে কি হবে, একে এত বড় সিলেবাস, তার বাইরে থেকে যদি প্রশ্ন আসে। তো আমি প্রথমেই বলে দিলাম যে যে প্রশ্নগুলো বাইরে থেকে এসছে বা জটিল মনে হচ্ছে, সেগুলোর পিছনে ছুটে লাভ নেই। কোন ফিল্ম থেকে এবছরে প্রশ্ন দিয়েছে, পরের বারে ফিল্ম থেকে না দিয়ে নাটক থেকে প্রশ্ন দেবে কিনা তুমি কিন্তু জানো না। তো সুতরাং আমাদের কাজ হচ্ছে ব্যতিক্রমের পেছনে না ছুটে মূল যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকে ভালো করে তৈরি করা, এবং সিলেবাসের মধ্যে বলে আমরা যেটাকে মনে করছি সেখান থেকে যে বাকি 70 বা 80 নম্বরের প্রশ্ন থাকবে সেগুলিকে ঠিকঠাক করে করা। তার জন্য পেপার 1-এর পিছনে সময় দিতে হবে। আমি প্রথমে পেপার 1-এর যে 10টা ইউনিট রয়েছে, সেই 10টা ইউনিটের মধ্যে আমি 3টে ইউনিটকে বেছে নিচ্ছি। কি কি? প্রথম হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, দ্বিতীয় হচ্ছে লজিক্যাল রিজনিং, এবং তৃতীয় হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আমার অভিজ্ঞতায় বলে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, যারা এমএ পড়েছে, তারা এই 3টে ইউনিটকে আপাতভাবে এড়িয়ে চলে। তাও তারা মোটামুটি কিভাবে প্রস্তুতি নেয়, তারা কিছু সিম্পল এরিথমেটিক মোটামুটি করে করলো, তার সঙ্গে তারা সিরিজগুলো ভালো করে করে গেল। নাম্বার সিরিজ হতে পারে, হ্যাঁ, আলফাবেটিক্যাল সিরিজ হতে পারে, নাম্বার আলফাবেট মিলিয়ে করা সিরিজ, এগুলোকে তারা প্র্যাকটিস করে চলে গেল। ডেটা ইন্টারপ্রিটেশনটা মোটামুটি করে তারা প্রায় ছেড়েই দিল, যে পরীক্ষায় দিলে দেখা যাবে। কিন্তু এই 3টে ইউনিটই কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরীক্ষার 1 মাস আগে পড়তে বসলে হবে না। তুমি যদি মনে করো ডিসেম্বর মাসে নেট পরীক্ষা দেবে, তাহলে এই 3টে ইউনিট নিয়ে তোমাকে আজ থেকেই বসে পড়তে হবে। এগুলো নিয়মিত অনুশীলনের জিনিস, এবং এইগুলো থেকে যে প্রশ্নগুলো দেবে, তুমি যেটা অভ্যাস করছো সেটাই হুবহু আসবে না। এটা কিন্তু টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউড নয়। তাহলে তুমি যে টাইপের অঙ্ক করছো সেই টাইপের কোনো অঙ্ক দিতে পারে, কিন্তু সেটা অন্য অঙ্ক, বা অন্য টাইপের অঙ্ক দিলে তুমি যদি 10টা টাইপ প্র্যাকটিস করে যাও, তাহলে 11তম টাইপটা তুমি ভেবে করতে পারবে। তো এই 3টে ইউনিটের ক্ষেত্রে আমি বলবো যে আগে থেকে প্রস্তুতি শুরু করে দাও, এবং বইয়ের ক্ষেত্রে আমি 2টো অপশান বলছি। প্রথমটা অতি পরিচিত, আর.এস. আগরওয়াল। আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভের বইও রয়েছে, আবার লজিক্যাল রিজনিং এর বইও রয়েছে। এই 2টো বই যদি জোগাড় করা যায়, তাহলে এই 2টো বই থেকে আমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এর একটা অংশ, পুরোটা নয়, সে কথায় পরে আসছি, এবং ডেটা ইন্টারপ্রিটেশন, এই 3টে জায়গা ভালো করে কভার করতে পারবো। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় অপশন কি? যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তারা জানো যে বাংলা মিডিয়ামে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের মাধ্যমিক পর্যায়ের যে পাটিগণিত, সেই পাটিগণিত এবং তার পাশাপাশি গত বছরে এই জুনের প্রশ্নের নিরিখে বলতে পারি বীজগণিত, উভয়ই যদি আমরা মোটামুটি করে 7 to 10 এই স্ট্যান্ডার্ডের বই নিয়ে, বইগুলো এখন অনলাইনেও অ্যাভেলেবেল, সরকারি যে বইগুলো 7 to 10, সেই বইগুলো নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা পারবো। তার সঙ্গে আমরা আর.এস. আগরওয়াল দেখতে পারি, কিন্তু এই বইগুলো করতে হবে। এই 3টে ইউনিটের মধ্যে মূল সমস্যা হচ্ছে, আমি যদি লজিক্যাল রিজনিংটা ছেড়ে দিই, যেখানে ওই সিরিজগুলো মুখ্যত প্র্যাকটিস করে যায়, কিন্তু সেটাই শুধুমাত্র লজিক্যাল রিজনিং নয়, সে কথায় আমি আসছি। কিন্তু ম্যাথামেটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে অনেকেরই, যেহেতু এমএ পরে নেট পরীক্ষা দিচ্ছে বা এমএ পড়তে পড়তে নেট পরীক্ষা দিচ্ছে, তারা যদি মাধ্যমিকে শেষ অঙ্ক করে থাকে, তারা অঙ্কে খুব ভালো হলেও বহু বছরের অনভ্যাসের ফলে তারা ভুলে গেছে। এবং অনেকেই আমি ধরে নিচ্ছি যে আর্টস নিয়ে পড়াশুনো করছে, তারা অঙ্কের হয়তো অতটা প্রীত ছিল না, অঙ্কে ভালো ছিল না, আমি কথাটা বলবো না, কারণ এই ভালো খারাপের ব্যাপারটা খুবই আপেক্ষিক। তো অঙ্কের সঙ্গে তাদের সম্পর্ক বহুদিন নেই, তাদের কিন্তু অঙ্কের বেসটা, ভিত্তিটা
আবার নতুন করে তৈরি করতে হবে। সেই জন্য অন্তত পক্ষে আমি বলবো মাস 6 না হলেও মাস 4 সময় প্রয়োজন। এই 3টে ইউনিটকে খুব মন দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ এই ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন, আমি লজিক্যালের ওই সিরিজটা তো বললামই, ডেটা ইন্টারপ্রিটেশন যদি আমি পরীক্ষায় গিয়ে করতে পারি, ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু প্রথমে আমাকে শিখতে হবে, খুব লং মেথডেই শিখতে হবে, প্রথমেই শর্টকাট মেথড নয়। এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো, আমি জানি না যে সমস্ত কোচিংয়ে বিষয়টা একই কিনা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় তাদেরও কিছু করার থাকে না, হাতে সময় কম, অসংখ্য ছাত্রছাত্রী, তো তারা বিভিন্ন ম্যাজিক স্ট্র্যাটেজি শেখান যে একটা ডেটা ইন্টারপ্রিটেশন কতটা শর্টকাটে করা যায়। আরে শর্টকাট তো তুমি করবে অবশ্যই, নেট পরীক্ষার সময় খুব কম থাকে, সেখানে বসে বসে অঙ্ক কষার কোনো সময় থাকে না, কিন্তু তুমি যদি প্রথমেই শর্টকাটটা মুখস্থ করতে যাও তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে না। প্রথমে তোমাকে লং মেথড করতে হবে, সেটা করে তুমি বিষয়টার সম্পর্কে নিজে আয়ত্ত হলে তারপরে তুমি শর্টকাট মেথড অ্যাপ্লাই করো। অবশ্যই আমি শর্টকাট মেথড করতে কাউকে বারণ করছি না, কিন্তু তুমি লং মেথডটা আগে ভালো করে বুঝে তারপরে তুমি শর্টকাটে যাও, তাহলে তোমার কাছে বিষয়টা আয়ত্ত হবে। এবং ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এই ব্যাপারটা মূলত সমস্যা, যে ডেটা ইন্টারপ্রিটেশন তোমাকে যদি শিখতে হয় তাহলে এরিথমেটিকের যে জিনিসটা তোমাকে আগে ভালো করে শিখতে হবে সেটা হলো শতকরা বা পার্সেন্টেজ। পার্সেন্টেজের ধারণা যার স্পষ্ট নয় সে ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারবে না। ফলে প্রথমে ডেটা ইন্টারপ্রিটেশন না করে তোমাকে আগে পার্সেন্টেজটা ভালো করে শিখতে হবে, এবং এই পার্সেন্টেজটা তোমার ম্যাথমেটিক্যাল রিজনিং এও কাজে লেগে যাবে। এবার লজিক্যাল রিজনিং এর যে অংশটার কথা আমি বলিনি, শুধুমাত্র সিরিজ দিয়ে লজিক্যাল রিজনিং হবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে পেপার 1 এর প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাসটা ভালো করে পড়া, ভালো করে দেখা। আমরা শুধু সিলেবাসের হেডিংগুলো পড়ে গেলাম, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, তার ভেতরে কি কি আছে সেটা আমাদের ভালো করে দেখতে হবে। ভালো করে দেখলে আমরা দেখব যে লজিক্যাল রিজনিং এর মধ্যে একটা বড় অংশ রয়েছে ইন্ডিয়ান লজিক সিস্টেম, সেটা কিন্তু মুখ্যত দর্শনের বিষয়। ফলে ভারতীয় দর্শন সংক্রান্ত যে কোনো বই, সেটা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় হতে পারে, সেটা রাধাকৃষ্ণনের বই হতে পারে, বা অন্য যা কিছু সহজপাচ্য বই দর্শন যাদের পাশে ছিল তারা অনেকটা জানো, সেগুলো থেকে কিন্তু তাদের জানতেই হবে। ফলে ভারতীয় দর্শনের একটা অংশ আমাকে আলাদা করে পড়তে হচ্ছে। এক্ষেত্রেও আমি বলবো যারা আগে পড়েছো পাশে ফিলোসফি তারা সরাসরি ইংলিশ ভার্সনে পড়বে, কিন্তু যারা আগে পড়োনি তারা প্রথমে বাংলা ভার্সনের বই পড়বে, তারপরে ইংরাজি ভার্সনে যাবে। বাংলা ভার্সনের বইয়ের ক্ষেত্রে আমি বললাম যে যে কোনো দর্শনের বিষয়ে যে কোনো পাশের বই কিনে নিতে পারো, অনার্সেরই কিনতে হবে এরকম কোনো বিষয় নেই। তো এই জায়গাটা ধরে কিন্তু লজিক্যাল রিজনিংটা তোমাকে কভার করতে হবে, শুধুমাত্র সিরিজ করে গেলে হবে না। তো এই 3টে ইউনিটের পরে আমি চলে যাব কম্প্রিহেনশনের ক্ষেত্রে। কম্প্রিহেনশনটাও এমন একটা জিনিস যেটা তোমাকে পারলে আজ থেকে শুরু করে দিতে হবে। তুমি বলবে কম্প্রিহেনশন আবার কি করার আছে, কম্প্রিহেনশন কি কমন পড়বে নাকি? না, একদমই কমন পড়বে না। তুমি যেটা করে যাচ্ছ সেটা একদমই দেবে না, একদম নতুন জিনিসই দেবে। তাহলে আমি কম্প্রিহেনশন কেন করব? পুরো বিষয়টাই হচ্ছে, আচ্ছা একটা খুব সহজ উদাহরণ দিই। সবাই বীরেন্দ্র সেহবাগের নাম শুনেছ। ক্রিকেটের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ একদমই না মেনে, মুখ্যত পায়ের ব্যবহার না করেই তিনি শুধুমাত্র চোখের সঙ্গে হাতের যে সংযোগ, সেই হ্যান্ড আই কম্বিনেশন দিয়েই তিনি কিন্তু টেস্টে এতগুলো ট্রিপল সেঞ্চুরি করেছেন এবং ওয়ানডেতে ঝোড়ো ব্যাটিং করে গেছেন। তো সেই ভদ্রলোক তিনি কোনো রকমভাবেই কোনো ব্যাকরণ মানেননি, তিনি শুধুমাত্র হ্যান্ড আই কম্বিনেশন দিয়ে করে গেছেন। তো এই কম্প্রিহেনশন ব্যাপারটাও কিন্তু মুখ্যত ওই হ্যান্ড আই কম্বিনেশনের গল্প। তুমি যত অভ্যাস করবে তত কিন্তু তুমি এক লপ্তে কম সময় তুমি অনেকটা বেশি অংশ পড়ে ফেলতে পারবে। এবং যারা, আবারও বলছি, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছো বা বাংলা বিষয় নিয়ে পড়েছো বা এমএতে বাংলা মাধ্যমে অন্য কোনো বিষয় নিয়ে পড়েছো, তাদের ইংরাজি বই পড়ার অভ্যাস যেহেতু কম, বাংলা বই পড়ার অভ্যাস বেশি, ফলে ইংরাজি কম্প্রিহেনশনটা পড়ার সময়
তাদের কিন্তু সময় বেশি লাগে। অপরদিকে যারা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছ তাদের কিন্তু এই বিষয়টা সহজতর হয়, এমনকি হিন্দি মাধ্যমের ছেলে মেয়েদেরও সহজতর হয়। এই জায়গাটা আমরা যদি আগে থেকে টার্গেট করে নিই যে 4 মাস ধরে আমরা রোজ একটা করে আনসিন প্যাসেজ করব, তাহলে আমাদের এই পড়ার অভ্যেস বাড়বে। এর পাশাপাশি আমরা ইংরাজি দৈনিক পড়তে পারি, ইংরাজি গল্পের বই পড়তে পারি অবসর সময়। সারা দিন ধরে তো আর গল্পের বই পড়া সম্ভব নয় নেট পরীক্ষার প্রস্তুতিতে। যে সময় পড়তে ইচ্ছে করছে না, আমি একটুখানি একটা কোনো ইংরাজি গল্পের বই পড়লাম। পড়তে পড়তে কি হবে, আমার ইংরাজি শব্দগুলো চোখে দেখে মগজে খুব তাড়াতাড়ি ঢুকবে। ফলে আমাদের কম্প্রিহেনশনটা করার যে মোট সময়সীমা সেটা অনেকটা কমে যাবে। কম্প্রিহেনশন অনেকেই বাদ দিয়ে দাও বা একদম শেষে করবে বলে রেখে দাও, তখন তাড়াহুড়োয় আর তারা ঠিক করতে পারো না। আমি সম্পূর্ণ বিরোধী এটা। দেখো, তুমি কত তাড়াতাড়ি নেট পরীক্ষায় শেষ করছো তার জন্য কোনো প্রাইজ নেই, বা তুমি 100টা প্রশ্ন যদি শেষও করো তাও কিন্তু তুমি 100 পাবে না। ফলত তুমি যেগুলো পারবে সেগুলোকে আগে করে নেওয়া আমি বলবো বুদ্ধিমানের কাজ। তোমাকে ধরো পঞ্চব্যঞ্জন দিয়ে প্রচুর কিছু খাবার দাবার দিয়েছে, সব খাবার তুমি যদি একটু একটু করে চেখে চেখে দেখতে চাও তাহলে তোমার পেটও ভরে যাবে, আর তোমার যে প্রিয় খাবার সেটাই তুমি বেশি খেতে পারবে না। তো এক্ষেত্রে কম্প্রিহেনশনটা কিন্তু তোমার প্রিয় খাবার, কারণ কম্প্রিহেনশন যদি তুমি পুরোটা পড়ো তাহলে 10-এ 10 না পাও 10-এ 8 অন্তত পাবেই তুমি। তাহলে তুমি কম্প্রিহেনশনটা কেন শেষের জন্য ফেলে রাখবে? ফেলে রাখলে সেখানে 10-এ 8-এর বদলে 10-এ 2 বা 4 পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তোমাকে যত বেশি সম্ভব উত্তর অ্যাটেন্ড করতে হবে না, ঠিক উত্তর করতে হবে। তার জন্য কিন্তু কম্প্রিহেনশন তোমার কাছে একটা বড় হাতিয়ার। এবার সব শেষে যে আলোচনাতে আসি, আমি বইয়ের কথা বলবো বলে ঠিক করেছি, কিন্তু সেই বই কেনার ক্ষেত্রে আমি বেশ কিছু সতর্কীকরণের বার্তা দেব। তার আগে বলি যে পেপার 1-এর জন্য কি কি বই আমাদের প্রয়োজনীয়। বাজারে প্রচুর বই রয়েছে। কেভিএস মদনের বই, উপকার্স পাবলিকেশনের বই, আরিয়ান পাবলিকেশনের বই, টাটা ম্যাকগিলের বই, একাধিক বই রয়েছে। সমস্ত বই আমার মতে 19-20 সব বইয়েরই মোটামুটি করে কার্যকারিতা একই। ফলে তুমি মদনের বইও কিনতে পারো, তুমি উপকার্সের বইও কিনতে পারো, তুমি আরিয়ান্তের বইও কিনতে পারো, এছাড়া তুমি অন্য যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারো। কিন্তু একটি সতর্কীকরণ, তুমি অনলাইনে কিনবে না। কেন? অনলাইনে কিনলে অনেক সময় অফার থাকে, কম পয়সায় পাওয়া যায়, তাহলে কেন কিনবো না? কারণ একই লেখকের ইউজিসি নেটের পেপার 1 সংক্রান্তই একাধিক বই থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক কেভিএস মদন। কেভিএস মদনের ক্ষেত্রে তুমি একটা বই পেলে যেখানে তুমি ইউজিসি নেট পেপার 1 10টা ইউনিট নিয়ে আলোচনা করা রয়েছে। আরেকটা বই পেলে যেখানে বিগত বেশ কিছু বছরের প্রশ্নপত্র সলভ করে দেওয়া হয়েছে পেপার 1-এ। এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কোন বইটা কিনবে। তুমি অনলাইনে একটা অর্ডার দিলে, এলো আরেকটা, আবার সেটাকে পাল্টানো বা পাল্টাতে পারলে না, হয়তো নানান রকমের সম্ভাবনা থেকে যায়। ফলে আমি বলবো যে তুমি সরাসরি কলেজ স্ট্রিটের বইপাড়ায় চলে যাও, সেখানে একাধিক দোকান রয়েছে, তুমি ঘুরে ফিরে দেখো যে কোন বইটা তোমার বেশি ভালো লাগছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয়, আমি আবারও বলছি, একটা সময় আমাদের সময় এত পাবলিকেশনের বই চলতো না, উপকার্সটা খুব বেশি চলতো, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে আরিয়ান খুব ভালো চলে, কেভিএস মদনকে বেস্ট সেলার বলা হচ্ছে। কেভিএস এর বইটা খারাপ নয়, কিনতেই পারো। তার পাশাপাশি তো টাটা ম্যাকগিল চলছে, এরকম নানান বই আছে। কিন্তু বইটা হাতে নিয়ে দেখবে যে সেখানে 10টা ইউনিটের প্রত্যেকটা ধরে ধরে কভার করা আছে কিনা। মদনের বইতে করা রয়েছে। তার পাশাপাশি বিগত কয়েক বছরের প্রশ্ন শেষে দেওয়া থাকে প্রায় সব কটা বইতে। বইতে কি কি আছে সেটা তুমি বইটা ফিজিক্যালি হাতে নিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমার অনেকটা সমস্যা মিটে যাবে।
এটা হচ্ছে সার্বিকভাবে কথা। তবে আমি আরেকটা কথা বলবো যে যদি সম্ভব হয়, যদি তোমার টাকা পয়সা পারমিট করে, তাহলে তুমি অন্তত 2টো বই কিনো, একটা বই কিনো না। পেপার ওয়ানের আবারও বলছি 2জন ভিন্ন লেখক বা পাবলিকেশনের বই কিনবে। তার মধ্যে যদি সম্ভব হয় একটা একদম কারেন্ট বই কিনবে, আরেকটা তুমি 1-2 বছরের পুরনো বই কিনতে পারো বা জোগাড় করতে পারো, বা কোনো লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো। আজকাল অনেক লাইব্রেরিতেই দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত বইপত্র রাখা হয়, তো তার মধ্যে তুমি দেখতে পারো। এই হচ্ছে সামগ্রিকভাবে পেপার ওয়ানের বইয়ের কথা। কিন্তু এর ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি এর দ্বিতীয় পর্ব করব। সেই দ্বিতীয় পর্বে আমি প্রত্যেকটা ইউনিট নিয়ে আলাদা আলাদা করে বইয়ের কথা বলতে চাই। এর মধ্যে আমরা আজকের ভিডিওয়ে আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশনের বইয়ের কথা বললাম, আর ওভারঅল যে বই যাতে সবকটা ইউনিট কভার হয় সেই বইয়ের কথা বললাম। কিন্তু বই কেনার ব্যাপারে আরেকটি সমস্যা রয়েছে, সিলেবাস পরিবর্তন সংক্রান্ত সমস্যা। সিলেবাসের পরিবর্তন হবে হবে আমরা বহুদিন ধরে শুনছি, তো সেই পরিবর্তন যদি হয় তাহলে তো বই কেনা বৃথা। সুতরাং এই বিষয় নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এই ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ভিডিওয় এই সিলেবাস পরিবর্তনের সম্ভাবনা কতটুকু সেইটা, এবং প্রত্যেকটা ইউনিটের জন্য কি কি বই আলাদা আলাদা করে যাদের আগ্রহ বেশি তারা দেখতে পারো, সেই নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুনি। সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক। ধন্যবাদ।